সারার চোখে মুখে দুষ্টুমি, সেই দুষ্টু চোখে রোশন সিদ্দিকীর চোখে চোখ রাখলো, মৃদু কণ্ঠে বলল, যদি কিছু অনর্থ ঘটে তো ঘটুক না, সমস্যা নেই তো। হালাল বউ তো আপনার, বউ তো আর অবৈধ না। রোশন সিদ্দিকী আকস্মিক তার বউয়ের এত রোমান্টিক কথাবার্তা শুনে কিছুটা অবাক তো হচ্ছেনই। ভ্রুযুগল কুচকে জিজ্ঞাসা করল, সুবিধা লাগছে না তোকে? কি চাও সেটা বলো। সারা লাজুক চোখে তাকিয়ে বলল, জানেন না বউয়ের সাথে যত টাইম পাস করবেন তত সওয়াব পাবেন? এসব হাদিস জানেন না বুঝি? আপনার না মাদ্রাসায় ভর্তি হওয়া উচিত ছিল। কেন হওয়া উচিত জানেন? কি কি করলে বেশি সওয়াব পাবেন এইসব জানার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া উচিত ছিল আপনার। শুধু অ্যাকাউন্টিং এর সূত্র আপনাকে কিয়ামতে শাস্তি থেকে তো বাঁচাতে পারবে না। স্ত্রী হিসেবে আমার কিছু দায়িত্ব আপনার উপরও তো আছে। আমি কি ভাবছি জানেন? আপনার জন্য একজন হুজুর রাখবো বাসায়। এই হুজুর আপনাকে শুধু বউয়ের সাথে কি করলে বেশি সওয়াব হবে সেসব শেখাবে। রোশন সিদ্দিকী না হেসে পারল না, সে সারাকে একটু শক্তভাবে জড়িয়ে ধরল। সারা ঠোঁটে চুমু দিয়ে বলল, সব আমি জানি, কিন্তু পরে আমাকে সামলাতে পারবে তো মিসেস সিদ্দিকী? এখন যা করছো না সেটার রেজাল্ট রাতে পাবে। এখন পরীক্ষা দিচ্ছ, দাও। এই পরীক্ষার রেজাল্ট আজ রাতে পাবে। খবর আছে তোমার। সারা রোশন সিদ্দিকীর গলায় আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলল, কয়টার খবর স্যার? থুকু বর। আজ তোমার খবর সন্ধ্যা থেকে শুরু হবে, আর সারা রাত চলবে, কোনো বিরতি হবে না। সারা লাজুক চোখে আপনি এসব কি অশুভ কথা বলছেন? রোশন সিদ্দিকী সারার দিকে ফ্লাইং কিস ছুড়ে বলল, কোনো অসভ্য কথা বলিনি। শিক্ষক মানুষ, তোমার পরীক্ষায় নেব, আর এটাই আমার কাজ। আপনার রোমান্টিক অত্যাচারের পরীক্ষা আমি দিতে চাই না। রোশন সিদ্দিকীর ঠোঁটের কোণে মৃদু হাসি, সে মৃদু হেসে উত্তর দিল। আর তুমি এখন আমাকে যে অত্যাচারটা করছো তার কি হবে? সারা মাথা নিচু করল, লাজুক কণ্ঠে বলল, আমি কিভাবে অত্যাচার করলাম? এই যে আঙুল চালাচ্ছ গলায়, এর চেয়ে ছুরি চালানোর যন্ত্রণা কম হতো। শুধু এটা অফিস কক্ষ বলে মান সম্মানের ভয়ে বাড়াবাড়ি কিছু করছি না, না হলে কি হয়ে যেত এখনই। সারা খিলখিল করে হাসলো, হাসতে হাসতে রোশন সিদ্দিকীর উপর থেকে উঠে বলল, আমি আসলে মালদ্বীপ যেতে চাই, নীল পানিতে সাঁতার কাটতে চাই। রাখবেন কি আমার আবদার? রোশন সিদ্দিকী এবার অদ্ভুত চোখে সারার দিকে চেয়ে বললেন, তাই তো বলি, আমার বউ যেচে এসে রোমান্স করছে, কাহিনী কি? কিছু তো একটা গরমিল আছে। সোজা সাপটা বললেই হতো, এত পরিশ্রম করার কি প্রয়োজন ছিল? পুরুষ মানুষের থেকে কিছু আদায় করতে হলে আগে কঠিন রোম্যান্স করতে হয়। রোম্যান্সে পুরুষ মানুষ জান কোরবান করতেও রাজি থাকে। তুমি তাকালেই আমি কুরবান হয়ে যাই, অন্য কিছু করলে তো আর কথাই নেই। সারা লজ্জা পেল, ভীষণ ভালোও লাগলো। প্রকাশ্য প্রেম প্রকাশ করলে সব নারীরই মন ভালো লাগে। নিজের শাড়িটা ঠিক করতে করতে বলল, আমি শাড়ি কুচি ধরেছি, কুচিগুলো ঠিক করে দিন না। রোশন সিদ্দিকী বরাবরের মতোই মুগ্ধ হলো। কি আছে সারার হাসিতে, সে নিজেও জানে না, শুধু জানে তার সারাটা দিন ভালো থাকার জন্য সারার হাসি যথেষ্ট। এই হাসির জন্য সে নিজেকে পৃথিবীর ভাগ্যবান পুরুষ মনে করে। যার বউ এত সুন্দর করে হেসে মন ভালো করে দেয়, সে কেন নিজেকে ভাগ্যবান মনে করবে না? ভালো থাকার জন্য মানুষের অনেক কিছুই লাগে, কিন্তু রোশন সিদ্দিকীর কাছে হাসিটুকুই যথেষ্ট। ঠিকঠাক ধরতে পারবেন তো কুচিগুলো? রোশন সিদ্দিকী কুচিগুলো খুব যত্নের সাথে গুছিয়ে ধরে বলল। বউ যখন বলেছে অফকোর্স ঠিকঠাক পারবো। সারা সন্ধিহান চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আমি বলেছি সেই জন্য? নাহলে শাড়ি কুচি ধরে দিতেন না? অবশ্যই দিতাম। এত বছরে তোমার শাড়ি কুচি ধরতে ধরতে আমি একজন মেকআপ আর্টিস্ট হয়ে গেছি। সারা দুষ্টুমি করে বলল। আপনার তাহলে শিক্ষকতার কোচিং এর পাশাপাশি একটা বিউটি পার্লার খোলা উচিত। সারা দুষ্টুমি করে বলল। আমারও তাই মনে হচ্ছে উচিত। রোশন সিদ্দিকী সারার তালে তাল মিলিয়ে বলল। রোশন সিদ্দিকীর উত্তর শুনে সারা কৌতূহলী চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। আপনি কি তাহলে পুরুষদের শাড়ি পরাবেন? রোশন সিদ্দিকী পাল্টা প্রশ্ন ছুড়ল। পার্লার কি পুরুষরা আসে যে পুরুষদের শাড়ি পরাবো? সারা খুব সিরিয়াস কণ্ঠে বলল। শাড়ি পরালে অবশ্যই পুরুষদেরই পরাবেন। ভাবলেন কিভাবে আপনাকে আমি মহিলাদের শাড়ি পরাতে দেব? রোশন সিদ্দিকী ভ্রুযুগল সুচালো করে বলল। অদ্ভুত, আমার তাহলে পার্লার করে লাভ কি? লুঙ্গি পরাবেন, লুঙ্গিতে কুচি দেয় না, ওগুলো দিবেন। দাঁড়ান 1 মিনিট। রোশন সিদ্দিকী রসিকতা করে বলল। বর্ষা ছেড়ে আবার দাঁড়াবো? সারা বেশ রাগান্বিত কণ্ঠে বলল। আমি আপনাকে পার্লার খুলতে বললাম আর আপনি রাজি হয়ে গেলেন কেন? আমার বউ আমাকে যা বলে আমি তাই শুনি, কারণ আমি বউয়ের কথায় উঠি আর বসি। তাহলে আপনি জানেন যে শাড়ি মেয়েদের পরানো হয়, জেনে বুঝেই আপনি রাজি হয়ে যাবেন? রোশন সিদ্দিকী সারা রাগ আরো বাড়িয়ে দিতে বলল। আরে বললাম তো, বউয়ের কথায় উঠবোস করা পুরুষ আমি। অদ্ভুত।
তাই বলে আমি যা বলবো আপনি তাই করবেন? যান সরুন, কুচি ছাড়ুন, আপনার সাথে আমি কথাই বলবো না, যান। আই হেট ইউ। রোশন সিদ্দিকী উঠে দাঁড়ালো। সারার শাড়ির কুচি গুজে দিয়ে নাভি স্পর্শ করে বলল, তুমি জানো আমি তোমার জন্য কত পাগল? এমন রাগ অভিমান কেন করো? সারা আবারও হেসে ফেলল। হেসে বলল, রাগ না করলে কি আর এত যত্নের সাথে রাগ ভাঙাতেন শ্যাম সুন্দর পুরুষ? বলেই হাসতে হাসতে বের হয়ে গেল। দরজা খুলতে সারা চোখ দুটো আনন্দে কেমন চিকচিক হয়ে গেল। ভরা জ্যোৎস্নার ন্যায় চোখে মুখে আনন্দের রোশনি জ্বলছে। সারা যেন বিশ্বাসই করতে পারছে না। এরই মাঝে রোশন সিদ্দিকী এসে দাঁড়ালো। সে রোশন সিদ্দিকীকে অবাক হওয়া কণ্ঠে জিজ্ঞাসা করল, আমি কি স্বপ্ন দেখছি নাকি আপনিও তাই দেখছেন যা আমি দেখছি? রোশন সিদ্দিকী দেখল মৃন্ময়, দীপ, তন্ময়, পিহু সবাই সেই পুরনো দিনের বন্ধনে আবদ্ধ হয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। রোশন সিদ্দিকী হাসি মুখে জবাব দিল, স্বপ্ন নয়, তুমি যা দেখছো আমিও তা দেখছি, আর এটা একদিন একদিন হওয়ার ছিল। না, আমি স্বপ্ন দেখছি। এমন স্বপ্ন এর আগেও আমি দেখেছি, আর আপনি বলছেন এটা তোমার স্বপ্ন? সারা, ওরা সত্যিই এসেছে। সারা তন্ময় হওয়া কণ্ঠে প্রশ্ন করল, কিভাবে বুঝলি ওরা সত্যি এসেছে? কারণ আমি জানতাম ওরা আসবে, আর এই বন্ধুত্ব ভেঙে যাওয়ার মতন নয়। এই বন্ধুত্ব দৃষ্টান্তমূলক একটা উদাহরণ, বুঝলি? কি দেখছিস? চোখে পানি কেন? সারা ওদের কাছে ছুটে গেল। ছুটে গিয়ে বলল, তোরা দুজন দুজনের সাথে? তুই তো ঘুমাতে দিস না এই শালার সাথে কথা না বললে। তুই তো আমাকে ঘুমাতে দিস না, তাই দুই বন্ধু মিলে ভাবলাম এটা আমাদের দেখলে খুশি হবে। যাই কথাবার্তা বলি আর আধা পাগলকে খুশি করে আসি। আমি সত্যিই খুশি হয়েছি, খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। খুশির চোটে আমাকে বিধবা বানাতে হবে না। আমি বুঝেছিলাম এদের মিল মোহাব্বত হয়েছে। দুজনে একসাথে আমাকে ফোন দিয়েছে। দুজনেরই একসাথে ফোন দেখে বুঝে গিয়েছি সুখের সূর্যোদয় আবার উঠতে চলেছে। ওদের এখন দুজনের ব্রেকআপ করিয়ে দেব তন্ময়। ওরা আমাদের এত কষ্ট দিয়েছে, এখন দুজন ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে হাসছে। সবকিছুই ঠিক আছে, শুধু ছোঁয়াপু যদি থাকতো একটা গল্পের পূর্ণতা পেয়ে যেত। তুই আমাদের এই মুহূর্তে নাম সরি তুমি আমাদের এই মুহূর্তে ওর নাম উচ্চারণ করো না প্লিজ। ওই নামে আমার এবং আমাদের জীবনে কেউ নেই। আমি ভুলে গিয়েছি ওই চ্যাপ্টার। আমার একটা বারো এত বছরে ওর কথা মনে পড়েনি। এই তন্ময়, তোর কি কখনো মনে পড়ে? তন্ময়ের মানুষপটে বারবার ভেসে উঠছে এয়ারপোর্টের ঘটনা। তন্ময়ের মতো দেখতে ছেলেটি। দেখে মনে হচ্ছিল বাচ্চাটা যেন তন্ময়েরই। বাচ্চাটার চেহারায় কেমন একটা গম্ভীরতা, ঠিক যেন তন্ময়ের মতো। কেন যেন তন্ময়ের মনে হচ্ছে বাচ্চাটা তন্ময়ের। তন্ময় যেন একটা ঘোরের মধ্যে আছে। আমি জানি আপু, আপনাদের মনে অনেক কষ্ট ছোঁয়াপুকে নিয়ে। তাও আমার বারবার মনে হয় অতীতের সব খারাপ স্মৃতিগুলো মিথ্যে হয়ে যেন ছোঁয়াপু আপনাদের জীবনে ফিরে আসে। আপনাদের সেই বন্ধুত্বটা আমি ভীষণ মিস করি। তোমাকে আর কতবার বলবো ছোঁয়ার নাম উচ্চারণ করবে না? মৃন্ময় আমাকে ঘৃণা করতো, তবুও আমি ছোঁয়ার সাথে যোগাযোগ করিনি। একবার এক মেয়ে ছোঁয়ার পরিচয় কল দিয়েছে, ওর নাম বলতেই ব্লক দিয়েছি। একা থেকেছি, তবু ওই বেঈমান আর নাম উচ্চারণ করিনি। কোনোদিন ওর নাম আমাদের সামনে উচ্চারণ করবে না। একমাত্র ছোঁয়ার জন্য আমার স্বামীকে অনেক মেরেছিল। উনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। ওই রাতটা আমার কাছে অনেক ভয়ঙ্কর ছিল। ছোঁয়ার জন্য তন্ময়কে ভেঙে পড়তে দেখেছি। আমাকে অনেক অপমান করেছিল, বিশ্বাস ভেঙেছে, সবাইকে কষ্ট দিয়েছে, সবার বন্ধুত্বকে কলঙ্কিত করেছে। আমার ঘৃণা আসে ওর নাম শুনলে। ওর নামের উপর 10 বার বমি করি আমি। আমি ওকে কতটা ঘৃণা করি তা আমি ছাড়া কেউ জানে না। চাইলে কি আর ঘৃণা করে যায়? তুমি যদি এতটাই ঘৃণা করবে তাহলে তুমি কেন আজও কোনো ফাস্টফুড খাও না? কেন গরু মাংস খাও না? তুমি এমন অনেক কিছুই আছে যা তুমি করো না। সোয়া তোমার জীবন থেকে যাওয়ার পরে জীবনের অনেক কিছু পরিবর্তন করে ফেলেছো, সেটা আমি ছাড়া কেউ জানে না। তাহলে কেন তুমি বলছো সোয়াকে ঘৃণা করো? এমনকি তুমি তোমার ফেভারিট সাদা রঙের ড্রেসও পরো না, বাইরে ঘুরতেও যাও না। আমি সাদা কালার ড্রেস পরি না, ফাস্ট ফুড খাই না, কারণ ওগুলো ওর পছন্দের ছিল। আমি ওকে এতটাই ঘৃণা করি, ওর পছন্দের কোনো জিনিস আমি ব্যবহার করি না। তুমি আমাকেও ফাঁকি দিতে চাও? ওগুলো তোমাকে কষ্ট দেয়। ওই স্মৃতিগুলো তোমাকে যন্ত্রণা দেওয়া থেকে পালিয়ে বেরোনোর জন্য এসব করো। আমি কি জানি না তুমি সোহাকে কতটা ভালোবাসো? তোমার জীবনে অনেক বন্ধু বান্ধব আছে, আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া। তাই তোমাকে আমি খুব ভালোভাবে বলতে পারি। গল্পের টপিক চেঞ্জ হলো। ওরা বহুদিন পর মন খুলে আড্ডা দিচ্ছে, সেই পুরনো আড্ডা। তন্ময়ের বুকটা খা খা করছে। শূন্যতায় শূন্যতায় তন্ময়ের বুকে
হাহাকার ছাড়া কিচ্ছু নেই। আজ তন্ময়কে বেশ চিন্তিত দেখাচ্ছে। কেউ খেয়াল না করলেও রোশন সিদ্দিকী খেয়াল করেছেন। সবার আড্ডার মাঝ থেকে রোশন সিদ্দিকী তন্ময়কে ডেকে অফিস রুমে নিয়ে গেলেন। অফিস রুমে নিয়ে জিজ্ঞাসা করলেন। সত্যি কথা বলো তো তন্ময়। তন্ময় অন্যমনস্ক হয়ে বলল, জি স্যার, বলুন, কি সত্য বলবো? কি নিয়ে চিন্তিত? কি ভাবছো? সোয়াকে? গভীর কিছু হলে শেয়ার করলে হালকা হবে। তন্ময় চিন্তিত কণ্ঠে উত্তর দিল। আপনাকে কি কখনো আমি মিথ্যা বলেছি? আপনি আমার আইডল স্যার। আজ আমি জিরো হয়ে যেতাম স্যার আপনি না থাকলে। তোমার কি সোয়ার কথা মনে পড়ছে খুব? তন্ময় একটা মিথ্যা হাসি দিয়ে বলল, না স্যার, জানেন তো আমি কত ঘৃণা করি তাকে। তার জন্য আমি আমার মাকে হারিয়েছি। পৃথিবীতে আমার একমাত্র অবলম্বন ছিল আমার মা আর বন্ধুরা। ওরা খারাপ আচরণের জন্য আমার মা হার্ট অ্যাটাক করেছিলেন আর আমাকে ছেড়ে চলেও গেলেন। কারো খারাপ আচরণে কেউ মরে না তন্ময়। তার আয়ু এই পর্যন্তই ছিল, ব্যাস। এটাই বাস্তবতা। এটা তোমাকে মেনে নিতে হবে। সোহা খারাপ আচরণে তোমার মন মরেনি। মৃত্যুর পৃষ্ঠে উপরওয়ালা হাঁটতেছিল। তন্ময় ভারী নিঃশ্বাস ফেলে বলল, মনকে তো বোঝাতে পারি না স্যার। মা মারা গেল, সাথে দিয়ে গিয়েছে দারুণ কষ্ট স্যার। মাঝে মাঝে খুব কষ্ট হয়। আমি তোমাকে চিনি তন্ময়। আমার কতটুকু ভুল হয় আমি জানি না। আজ তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি সোহাকে মিস করছো। তুমি সোহার কথাই ভাবছো। না স্যার, আমি ভাবছি না ওর কথা। এভাবে কি চোখ ফাঁকি দেওয়া যায় তন্ময়? আমার চেয়ে কেউ তোমাকে বেশি চেনে? সত্যি করে বলতো তন্ময় একটা কথা। এতদিন তোমাকে আমি প্রশ্ন করিনি, কিন্তু আজ করব। আপনার থেকে আমি কখনো কিছু লুকোইনি স্যার। তবে আজ একটা জিনিস আমি দেখেছি যা মাথা থেকে ডিলিট করতে পারছি না স্যার। শেয়ার করো, হয়তো আমি একটা সুন্দর সন্ধান দিলেও দিতে পারবো। তন্ময় একটা দীর্ঘশ্বাস ছাড়ল, ভারী কণ্ঠে বলল। স্যার, আজ আমি ছোঁয়াকে দেখেছি এয়ারপোর্টে। রোশন সিদ্দিকী নির্বাক চোখে তন্ময়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। তন্ময়ের চোখে মুখে কষ্টগুলো স্পষ্ট ফুটে উঠেছে। রোশন সিদ্দিকী আবারও প্রশ্ন করলেন, তারপর? স্যার, ওকে দেখেছি, সেটা আমার উপর খুব একটা প্রভাব ফেলেনি। পৃথিবীর গোল একই শহরে মানুষদের সাথে কোনোদিন না কোনোদিন দেখা হবে, এটা স্বাভাবিক। কিন্তু স্যার, সাথে একটি ফুটফুটে বাচ্চা ছেলেও ছিল। যে মানুষটা তোমার জীবনে নেই, তার বাচ্চা থাকলেও কষ্ট পাওয়ার কথা নয় তোমার। স্যার, বাচ্চা নিয়ে আমি কষ্ট পাচ্ছি না, কিন্তু ব্যাপার যেটা ঘটেছে সেটা হলো, ব্যাপারটা কি? স্যার, ওর বাচ্চাটা হুবহু দেখতে আমার মতো। বিলিভ করবেন কিনা জানি না স্যার, ছোটবেলায় আমি দেখতে যেমন ছিলাম বাচ্চাটা হুবহু দেখতে তেমন। অথবা আপনার ভাই ওশানকে বিয়ে করেছিল, তারপরও ওশানকে ছেড়ে ইউএস সেটেল ছেলেকে বিয়ে করে বিদেশ চলে গিয়েছিল। কিন্তু বাচ্চাটা আমার মতো দেখতে হলো কিভাবে? তুমি শিওর তোমার মতোই? জি স্যার, আমার মতোই। শুনেছি পৃথিবীর একরকম দেখতে 7 জন হয়, হয়তো সেরকমই বাচ্চাটা। মানুষের মতো মানুষ দেখতে হয় কিছুটা, কিন্তু তাদের চেহারার আলাদা গঠন থাকে। তোমার মতো হলে সেখানে প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? রোশন সিদ্দিকী অভিজ্ঞ চোখে তাকিয়ে বললেন, তোমার আর ছোঁয়ার শেষ দেখা 5 বছর আগেই হয়েছিল। বাচ্চাটার বয়সও 4-5 বছর হবে। দেখো, আমার সিক্স সেন্স একটা কথা বলছে, কোনোভাবেই বাচ্চাটা তোমার নয়। কেন জানি আমার মনটা বলছে। আমি ফ্র্যাঙ্কলি বলছি, কুয়াকাটা গিয়ে যদি কোনো কিছু তোমাদের মাঝে হয়ে থাকে, তারও রেজাল্ট হতে পারে এটা। স্যার, আমি একটা কঠিন ওয়াদা করেছিলাম। তাকে তো ঘৃণা করেও সে ওয়াদা আমি আজও ভাঙতে পারিনি। আপনি তো জানেন স্যার, ওয়াদার কত মূল্য আমার কাছে। মাঝে মাঝে কিছু সমস্যার সমাধানের জন্য ওয়াদা ভাঙতে হয়, যা ভাঙলে কারো কোনো ক্ষতি হচ্ছে না, সে ওয়াদা ভাঙা যায়। তন্ময় আবার ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, স্যার, পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আমি আর সে জানে। আমাদের বিয়ে হয়েছিল, বৈবাহিক সম্পর্ক আমাদের কয়েকবারই হয়েছে। রোশন সিদ্দিকীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তন্ময় যন্ত্রণা লুকানোর চেষ্টা করে বলল, আমাকে বাজেভাবে ঠকাবে বলে হয়তো ওয়াদা করিয়ে নিয়েছিল। আমাকে ছেড়ে গিয়ে 2টো বিয়ে করেছে স্যার। একজন আপনার ভাই, যাকেও ঠকালো, এখন বিদেশে একজনকে বিয়ে করে বিদেশ সেটেল। রোশন সিদ্দিকীর মাথায় কিছুই ঢুকছে না, কেন যেন মন মানতে চাইছে না। অনেক কিছুই মনে উকি দিচ্ছে কৌতূহল। রোশন সিদ্দিকী ওভার থিঙ্কিং করে বলল, আই থিঙ্ক আরেকটা বিয়ে করে নি। একটাও না। আমি ভুল না হলে এটাই সত্য, তোমাদের বিয়ে হয়েছিল। এই সত্যিটা যদি সেদিন, মানে 4 বছর আগে শেয়ার করতে, আজ এত প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হতো না। সমাধান ওখানেই হয়ে যেত। কিসের সমাধান স্যার? মিলেলে তো অনেক কিছু মিলে যায় তন্ময়। আচ্ছা, সোয়া তোমাকে ঠকিয়েছে,
এটুকু মাথা রেখে ঝেড়ে ফেলো। ব্যক্তিগত রেটিং চাইলে সোহাকে কত দিবে? আমার যতই রাগ থাকুক স্যার, মিথ্যা রেটিং দিতে পারবো না। বন্ধুত্ব বলেন, ভালোবাসার মানুষ বলেন, ছোঁয়া 100-তে 100ই পেতে তখন। রোশন সিদ্দিকী কপালে আঙ্গুল চালাতে চালাতে বললেন, যে মেয়ে এতটা ভালো ছিল সে রাতারাতি এত চেঞ্জ কীভাবে হতে পারে? কখনো প্রশ্ন জাগনি তোমার? তাছাড়া সোয়া ওশানের মতো একটা থার্ড ক্লাস ছেলেকেও কিভাবে চয়েস করতে পারে? ওর রুচি তো এতটা খারাপ নয়। আজও ওর বন্ধু মহলের যে ঘৃণার পাত্রী। সত্যি কোনো পাপ করলে এতদিনে ক্ষমা চাইতে আসতো। ও আসেনি। সোয়ার বাবা আমাকে মেরেছিল তুমি ভেবে। আমার জায়গায় তোমাকে পেলে তোমাকে মারতো। এমনও তো হতে পারে ওর বাবা কঠিন পেশায় ছিল। ও ওশানকে যদি বিয়ে করতে তাহলে এতদিন কেন আমাদের বাড়িতে যাবে? আর তো কোনোদিন যায়নি। ও যদি বিয়ে করবে তাহলে সংসারটা করলো না কেন? অন্তত 1 মাস সংসার করে খারাপ লাগলে চলে যেতে পারতো। ব্যাপারগুলো অদ্ভুত না? তখন রাগে যেতে কেউ এসব ভাবেনি। সবাই ভেবেছে ওর চরিত্র সমস্যা। আজ যখন ওর কোলে তোমার মতো দেখতে বাচ্চা, আজ সব সত্য সামনে আসার দিন তন্ময়। একে কে প্রশ্নে জট খুলবে। আমি জানি না স্যার কি করব। মন বলছে বাচ্চাটা আমার। এখন ওদের খোঁজ নেবে কিভাবে? স্যার, ওদের ফলো করে বাসাটাও দেখে এসেছি আমি। আগের বাড়িতেই আছে ওরা। তুমি শুধু আমাকে একটা সন্ধান এনে দাও। বাচ্চাটা যদি কোনো স্কুলে ভর্তি হয়ে থাকে তাহলে স্কুলের নামটা জেনে দাও। ঠিক আছে স্যার। 7 দিন কেটে গিয়েছে। তন্ময় খোঁজ নিয়েছে ছোঁয়া বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করেছে। রোশন সিদ্দিকী খোঁজ নিয়ে জানলেন সেই স্কুলের শিক্ষিকা তার বান্ধবী ছিল। রোশন সিদ্দিকী একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তার জন্য কাজটা একটু সহজ হবে। রোশন সিদ্দিকী সকালবেলা একটা চা খেয়ে খুব ব্যস্ততার সাথে বের হয়ে পড়ল। পেছন থেকে সারা ডেকে বলল, এই বুড়ো বয়সে কি বউ রেখে আরেকটা প্রেম করছেন? রোশন সিদ্দিকী পিছনে ফিরে তাকিয়ে বলল, কেন? বিগত 7 দিন ধরে দেখছি আপনি ভীষণ বিজি। রোশন সিদ্দিকী প্রতি উত্তরে বলল, তুমিও তো বিজি। আমি বিজি থাকার কারণ আছে। অনেকদিন পর পুরনো বন্ধু বান্ধব মিলে এক হয়েছি। তোমার আনন্দকে আরো দ্বিগুণ করা যায় কিনা সেটাই চেষ্টা চালাচ্ছি। সারা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, এই সত্যি করে বলুন তো, কি করে বেড়াচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? বিগত 7টা দিন আপনার নাওয়া নেই, খাওয়া নেই, সব সময় বিজি। প্রেমে ট্রেমে পড়েননি তো? আচ্ছা, ওই দিশা নামের মেয়েটাকে আজও ভুলেননি, তাই না? রোশন সিদ্দিকী স্মিত হেসে বলল, তুমি এত বাজি এখনো সেদিকটা মনে রেখেছ? তা মনে রাখবো না? তোর এই বাবা যে পরিণতি হয়েছে, বেচারা রাস্তায় অসুস্থ অবস্থায় মাঝে মাঝে দেখি ভিক্ষা করে খাচ্ছেন। দিশা নামের মেয়েটা সমস্ত সম্পত্তি লিখে নিয়ে বেঁকে গেছেন। এটাই তো হওয়ার ছিল, একদম ঠিক হয়েছে। রোশন সিদ্দিকী সারাকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলল। আচ্ছা আসছি। সারা আহ্লাদি কণ্ঠে বলল, যাচ্ছেনটা কোথায়? তোমার জন্য খুশি কিনতে, সারপ্রাইজ আছে। সারার কৌতূহল বাড়ল। সে কৌতূহলী চোখে তাকিয়ে বলল, বলুন না কি সারপ্রাইজ। বলে দিলে কি আর সারপ্রাইজ থাকবে? হিন্টস দিয়ে যান। মনে করো এই পৃথিবী তোমার চেয়ে সবচেয়ে খুশির কারণ। কোনোদিন যদি ছোঁয়ার ঘটানো ঘটনাগুলো মিথ্যে প্রমাণিত হতো, তাহলে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী হতাম। রোশন সিদ্দিকী বাইক স্টার্ট দিল। দেখতে দেখতে বাইকটা দূরে চলে গেল। পথে তন্ময় দাঁড়িয়ে আছে। দুজনের বাইক ছুটে চলেছে স্কুলের দিকে। তখন 11টা বাজে। রোশন সিদ্দিকী আর তন্ময় স্কুলের লাইব্রেরিতে প্রবেশ করলো। স্কুলের ম্যাডাম তমা রোশন সিদ্দিকীর স্কুলের বান্ধবী। রোশন সিদ্দিকীকে দেখে ভীষণ খুশি হয়ে চা কফির অর্ডার দিল। পুরনো বন্ধুত্বের কিছু আলাপ আলোচনা করে নিয়ে রোশন সিদ্দিকী বলল, আচ্ছা ম্যাডাম, এই স্কুলে যে ছায়া নামক মহিলাটা আসছিল তার ছেলের অ্যাডমিশন করাতে, আমার কি একটু ওনার পার্সোনাল ডিটেলস জানতে পারি? সপ্তাহখানেক আগে ভর্তি হয়েছে। কারো পার্সোনাল ডিটেলস দেওয়া নিষিদ্ধ। তুমি যেহেতু চাইছো, না দিয়ে পারছি না। তুমি কারো ক্ষতি চাইবে না জানি। কি জানতে চাও সেটা বলো। ছেলেটার বাবার পরিচয় কি? ছেলেটির বাবার নাম তন্ময় আহমেদ, কলেজের লেকচারার। থ্যাংক ইউ, এতটুকুই জানা ছিল। রোশন সিদ্দিকীর চোখে মুখে ভয়াবহ আনন্দ। সে আনন্দ ভরা মুখে তন্ময়ের দিকে তাকালো। তন্ময়ের পুরো দুনিয়াটা কেমন করে যেন থরথর করে কাঁপছে। শরীরটা ভারী হয়ে এলো। তনয় তার ছেলে, কথাটা শুনে যেন স্তব্ধ হয়ে গেল। তার মনে হাজার হাজার প্রশ্ন। এত বেশি অবাক হয়েছে যে অন্য ধ্যানে হারিয়ে গেল। রোশন সিদ্দিকী বলল, কংগ্রেচুলেশন তন্ময়। তন্ময় অবাক করার সন্ধিহান চোখে তাকিয়ে প্রশ্ন করল, স্যার, এটা কিভাবে পসিবল? হাউ? ভালোবাসলে সবই পসিবল। আজ তোমাকে আমার জীবনের একটা ঘটনা খুলে বলি। আমার বন্ধু আরিয়ান ছিল। তখন জানতাম না আরিয়ানের একটা গার্লফ্রেন্ড ছিল।
মেয়েটির ছবি দেখালো একদিন। খুব মুগ্ধ চোখে তাকিয়েছিলাম ওর জিএফকে। তারপর হুট করে যখন আমার দাদু আমার জন্য সাহারাকে পছন্দ করেছিলেন, আমি তখন দেখি মেয়েটা আরিয়ানের গার্লফ্রেন্ড। সরাসরি ওকে দেখে আমি এত মুগ্ধ হয়েছি যে চোখ সরাতে পারছিলাম না। খুব করে চাইছিলাম কোনোভাবে যেন সৃষ্টিকর্তা আরিয়ানকে হারিয়ে আমাকে জড়িয়ে দেন, তবে এমন কিছু যেন না হয় আমি আমার বন্ধুকে কষ্ট দেই। পরে আমি আরিয়ানকে জিজ্ঞাসা করি, তোর একটা গার্লফ্রেন্ড ছিল না, বিয়ের দাওয়াত কবে দিচ্ছিস? আসলে আমার জানার ইচ্ছে ছিল ও জিএফ নিয়ে সিরিয়াস কতটুকু। তখনও আমাকে জানায় আমার বউ হিসেবে আমার বাড়ি থেকে ওকে মানবে না, আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। আমি বুঝেছিলাম ফ্যামিলিকে বুঝিয়ে বিয়ে করব। তোর ফ্যামিলি বিশেষ ক্যাটা চেয়েছিল। এদিকে আমার দাদু পুরনো জামানার মানুষ, সে চেয়েছিল লেখাপড়া কম জানা সুন্দরী বাড়ির বউ। দাদুর পছন্দ আমি কখনো ফেলতে পারিনি। কিছু না ভেবে বিয়েতে রাজি হয়নি, নিজে চেয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী একটা মেয়েকে। কি অদ্ভুত ব্যাপারটা, মানুষ কত কিছুর প্রেমে পড়ে, আর আমি সাহারার বকনের প্রেমে পড়েছিলাম। ছোটবেলা থেকে মেচুড মানুষ আমার পছন্দ ছিল, অতিরিক্ত কথা বলা মেয়ে আমার পছন্দ ছিল না। কিন্তু আজ সারা কম কথা বললে পাগল পাগল লাগে নিজেকে। ভালোবাসলে সবই সম্ভব। দেখো, বাচ্চাটা দেখতেও তোমার মতো, বাবার নাম তন্ময়। এটা স্পষ্ট যে ওর বাবা তুমি। তন্ময় কিছুই বলল না, চোখে মুখে কোনো অনুভূতি নেই। তার সমস্ত অনুভূতি ভোতা হয়ে গেল। কি বলবে সে, কি করবে সে? এক জীবনের পুরোটাই কেটে গেল ধোঁয়াশায়। এরই মাঝে এয়ারপোর্টে সেই মেয়েটা এসে হাজির হলো। তখন স্কুল ছুটি হয়েছে। এরই মাঝে তনয়ও চলে এলো। সেদিনের মেয়েটি তনয়ের দিকে হাত বাড়িয়ে বলল, বাবু, তোমাকে না বলেছি এভাবে ছুটতে না? আপনি কেন একটা বাচ্চাকে ধমকাচ্ছেন? আমার বাচ্চাকে আমি ধমকাবো তাতে আপনার কি? বাচ্চাটি আপনার নয়, ভালো করে জানি। বাচ্চার মাকে ডাকুন, বলুন ওর বাবা এসেছে, আর আমি জেনে গিয়েছি বাচ্চা আমার। মেয়েটি তাচ্ছিল্যের স্বরে বলল, হঠাৎ করে সন্তানের প্রতি এত ভালোবাসা আপনার উতলে উঠতে দেখে হাসি পাচ্ছে। হঠাৎ উতলে উঠছে কারণ আমি হঠাৎ জানতে পেরেছি সন্তানটি আমার। এতদিন কেন জানার চেষ্টা করেননি? আপনার সাথে আমি বলতে চাইছি না। ওর মা কোথায়? ওর মাকে ডাকুন। ওর মা বাসায় আছে। ছোটবেলা থেকে আমি ওকে লালন পালন করেছি। কিছু বলার হলে আমাকে বলুন। তন্ময় খুব চিন্তিত মুখে তাকিয়ে প্রশ্ন করল, ওর মায়ের কি হয়েছে? আপনি কেন মানুষ করছেন? কারণ ওর মা মানসিকভাবে ভেঙে পড়েছিল ওর জন্মের সময়। তখন পাশে ওর বাবাকে ভীষণ প্রয়োজন ছিল। ওর বাবা তো ছিল না, তাই আরেকজন মা হিসেবে আমি ছিলাম। আজ যাকে সন্তান হিসেবে দাবি করছেন আপনি, তার একজন অপদার্থ বাবা। আমি অপদার্থ? আপনাকে এটা ছাড়া কি বলবো? অপদার্থ বাবার সাথে অপদার্থ প্রেমিকও। নিজের প্রেমিকার চোখের ভাষা পড়তে পারেননি, মন বুঝতে পারেননি। দিনের পর দিন আপনাকে একজন ভালোবেসে গেল, কষ্ট পেল, স্ট্রাগল করলো, একা জীবন পার করে দিল শুধু আপনাকে ভালোবেসে। আপনি হয়তো আমাদের ব্যাপারে কিছুই জানেন না। আপনি হয়তো আমাদের ব্যাপারে কিছুই জানেন না। আপনাদের ব্যাপারে কিছু জানার প্রয়োজন নেই। যতটুকু জানি ততটুকুই আপনাকে বলছি। আপনাকে ভালোবেসে ছোঁয়া পরিবার ছাড়া একা থাকতো। বাবার বিশাল অট্টালিকা থাকতেও সম্পর্ক ছিন্ন ভিন্ন করে একটা কোম্পানির জব নিয়েছিল। বাচ্চা পেটে নিয়ে টানা 9 মাস একটা কোম্পানিতে চাকরি করে। ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করে না। ওর বাবা জানতেও পারেনি তার একমাত্র মেয়ে কোথায় হারিয়ে গেল। তখন সে একই কোম্পানিতে আমিও চাকরি করতাম। ছোঁয়ার একাকী জীবনে আমি হলাম ওর বন্ধু। ওর জীবনের দুঃখ কষ্টটা একমাত্র আমি ছাড়া কেউ দেখেনি, কারণ ওর সাথে আমি ছিলাম। আমি শুনেছিলাম ওর জীবনের ভয়ঙ্কর ঘটনা। হসপিটালে ওর ছেলের ডেলিভারির সময় কেউ ছিল না, একমাত্র আমি ছিলাম। দুঃখ কষ্ট যন্ত্রণায় তন্ময় করে করে কেঁদেছিল। ও হ্যাঁ, সাথে আরো কয়েকটা নাম বলেছিল। তন্ময়ের সাথে সারাহ নামটা উচ্চারণ করেছিল বারবার। আরও আছে দীপ্ত, মৃন্ময়। ও অসুস্থ অবস্থায় শুয়েও মা বাবার নাম উচ্চারণ করেনি। আমি তন্ময়কে বহুবার কল মেসেজ করি, ছোঁয়ার নাম বলতেই ব্লক করে দেয়। সারা, দীপ্ত, মৃন্ময় প্রত্যেকেই সেম কাজ করে। উপায় না পেয়ে আমি সেদিন ছোঁয়ার বাবাকে কল করি। ছোঁয়ার বাবা আর মা ছুটে আসেন একমাত্র মেয়ের কাছে। ছোঁয়া বলতে গেলে মৃত্যুর সাথে যুদ্ধ করেছে, তবুও বাবার সাথে কথা বলতে চায়নি। ওর বাবা মেয়ের কাছে অনেকবার মাফ চেয়ে কথা বলেছে।
ওর বাবা মেয়ের কাছে অনেক মাফ চেয়ে কথা বলে এবং প্রতিজ্ঞা করেন কোনোদিন তন্ময়কে কিচ্ছু বলবে না। তাও ছোঁয়ার অভিমান কমে না। ছোঁয়ার বাবা বলে তন্ময় আর তার মাঝে যত ভুল বোঝাবুঝি হয়েছে সব কিছু ঠিক করে দিবেন। ততদিনে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। তন্ময়ের মা মারা যায়, যার জন্য তন্ময়ের চোখে ছোঁয়া অনেক নিকৃষ্ট হয়ে যায়। এমনকি প্রিয় বন্ধু মহলের চোখেও ও বেঈমান হয়ে যায়। ছোঁয়া সবার সাথে যোগাযোগের চেষ্টা করে। আমি সবাইকে কল করি, সবাই খুব খারাপ খারাপ কথা শোনায়। ছোঁয়া অঝরে কাঁদে। তার জীবনে সুসময় আসার আগেই বসন্ত ফুরিয়ে যায়। সবার আচরণে ততদিনে সব বুঝে গিয়েছে ওর প্রাণের বন্ধুদের মনে কোনো জায়গা নেই। কিছুদিন পরে ছোঁয়ার বাবার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য বিদেশে চলে যেতে হয়। সেখানে ওর বাবা মারা যায়। কিছুদিন পরে মাও মারা যায়। একাকী বিদেশে জীবনে আমাকে নিয়ে যায়। তন্ময় আর তার প্রিয় বন্ধুমহলকে হারিয়ে অভিমানে বিদেশ থেকে আর ফিরি না। পর সবাই জানলো ছোঁয়া তন্ময়কে ঠকিয়ে তারপর আরেকটা বিদেশি সিটিজেন ছেলেকে বিয়ে করে বিদেশে চলে গেল। অথচ ছোঁয়া কখনোই কাউকে বিয়েই করেনি। ছোঁয়ার জীবনটা সম্পূর্ণভাবে এলোমেলো করে দিয়েছে ওর ভিলেন বাবা। সে সময় ভিন্ন মন্ত্রীদের সাথেও তার হাত ছিল। তার থেকে ধনী ব্যক্তি যশোর জেলায় হয়তো কেউ নেই। ছোঁয়ার বাবা ছোঁয়ার বিয়ে ঠিক করেছিল এক মন্ত্রীর ছেলের সাথে। ছোঁয়া রাজি হয়নি বলে আটকে রেখেছিল। ছোঁয়ার বাবা ছোঁয়াকে বলেন তিনি তন্ময়ের মাকে সবার আগে মেরে ফেলবেন, যেন তন্ময় ভীষণ কষ্ট পায়। তারপর তন্ময়কে মারবেন। একে 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 রোশান সিদ্দিকী সহ সমস্ত বন্ধু মহলের সবাইকে মেরে ফেলবেন। এমনকি সারা এবং তন্ময়ের মায়ের পেছনে লোক লাগানো ছিল। ক্রমাগত ছোঁয়ার বাবা ছোঁয়াকে ভিডিও পাঠাচ্ছিলেন যে সারা আর তন্ময়ের মায়ের বাসায় বোমা ফাটাবেন। ছোঁয়ার বাবার পক্ষে এসব করার কোনো ব্যাপার ছিল না। এমনকি বলেছিলেন ওদের মারতে আমি না হয় একজনের পিছে 1 কোটি টাকা খরচ করব, তবুও তোমার জীবন থেকে ওইসব মানুষদের আমি সরিয়ে দিব যাদের জন্য আজ তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছ। তখন ছোঁয়া ওর বাবাকে বলে ও তন্ময়কে নয় ওশানকে ভালোবাসে। সে ওশানকে বিয়ে করবে না, তার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করবে। কিন্তু ছোঁয়া জানতো না ওশান রোশান সিদ্দিকীর ভাই। ও এক ঝামেলা থেকে বাঁচতে আরেক ঝামেলায় জড়িয়েছে। সেই সময়ে ছোঁয়া বাবার সাথে নিখুঁত অভিনয় করে টানা 3 মাস। সে তার কোনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখেনি। ফোনটা বাবার কাছে জমা দিয়ে দেয়। তার বাবাও দেখতো তার বন্ধু তন্ময়ের যোগাযোগের চেষ্টায় তৃষ্ণার্ত, তবুও ছোঁয়া যোগাযোগ করে না। সে একটা স্বাভাবিক জীবন বেছে নিয়েছিল। ছোঁয়ার বাবা তখন এঙ্গেজমেন্টও সেরে ফেলে। মোটামুটি ছোঁয়ার বাবা ছোঁয়াকে তখন সম্পূর্ণ বিশ্বাস করে। এই বিশ্বাস অর্জন করেছিল যেন ওর বাবা ওর বন্ধুমহলকে আর কোনোদিন অবিশ্বাস না করে। ছোঁয়া ওর উদ্দেশ্যে সফল হয়। ছোঁয়ার মা বাবা 5 দিনের সফরে বিদেশ যান। ছোঁয়া তখন সেই সুযোগে তন্ময়ের সাথে দেখা করে কুয়াকাটা এবং বিয়ে করে। ছোঁয়া তন্ময়কে দিয়ে বিয়ের কথায় জন্য গোপন করেছিল যেন তন্ময় কাউকে না জানায় আর ওর বাবা কারোর ক্ষতি না করে। ছোঁয়ার ইচ্ছে ছিল ও তন্ময়ের বউ হবে, তন্ময়ের বাচ্চার মা হবে। সে উদ্দেশ্য নিয়েই কুয়াকাটা এসেছিল। আল্লাহ তার সে উদ্দেশ্য সফল করেছেন। ওশানকে সে কখনোই পছন্দ করত না। ওশানকে 20 লাখ টাকা দিয়ে বলেছিল আমি একজনের জন্য তোমার বাড়ির বউ সেজে যাব, বিনিময়ে তোমাকে বিদেশ পাঠিয়ে দিব। ওশানকে টাকা দিয়েই ওশানের বাড়িতে ছোঁয়া যায়। উদ্দেশ্য ছিল ওর বাবাকে দেখাবে ও তন্ময়কে নয় অন্য একটি ছেলেকে বিয়ে করেছে, আর ওশানও বিদেশ চলে যাবে। ওশানেরও ক্ষতি করতে পারবে না।
ছোঁয়া ওর উদ্দেশ্যে সফল হয়। ওশান ভেবেই হয়তো ছোঁয়ার বাবা রোশান সিদ্দিকীকে মার খাওয়ান শুধু আপনাদের নিরাপত্তা রাখতে। ছোঁয়া আপনাদের জানায় সে ওশানকে ছেড়ে অন্য একটি ছেলেকে বিয়ে করে বিদেশ চলে যায়, কিন্তু এইসব সত্যি নয়। ও কাউকে বিয়ে করেনি। ওর জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। ওর জীবনে কেউ নেই, আছে শুধু এক বুক কষ্ট। ওর বন্ধুমহল নেই, ওর ভালোবাসার তন্ময় নেই। খুব কাঁদে, কেঁদে কেঁদে বলে, তন্ময়, তন্ময় আমার জন্য পাগল ছিল। তুমি আজ আমাকে দেখতে পারে না। তোমার চোখে সবচেয়ে ঘৃণিত মানুষ আমি। হয়তো কোনোদিন জানবেও না আমি কত অসহনীয় যন্ত্রণা সহ্য করেছি তুমি ছাড়া। আজ এত বছর তন্ময়ের স্মৃতি নিয়ে, বন্ধুদের স্মৃতি নিয়ে বেঁচে আছে ছোঁয়া। সেই দিন এয়ারপোর্টে ছোঁয়া আপনাকে দেখেছিল, আপনি ছোঁয়াকে ফলো করেছিলেন, সেটাও ছোঁয়া দেখেছে। সারা রাস্তা হাউমাউ করে কেঁদেছে ছোঁয়া। ওর খুব ইচ্ছে করেছিল আপনাকে ডেকে বলবে, আজও তোমার জন্য বেঁচে আছি। আপনাদের সবাইকে বাঁচাতে গিয়ে ছোঁয়া আজ সবার চোখে খারাপ। ছোঁয়া ইচ্ছাকৃত খুব বেশি খারাপ ব্যবহার করেছিল আপনাদের সাথে। খারাপ ব্যবহার না করলে তো আপনারা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন। এর ফলাফল স্বরূপ ছোঁয়ার বাবা আপনাদের সন্দেহ করত, কিন্তু আফসোস আপনারা কেউ ছোঁয়াকে বোঝার চেষ্টা করেননি। মেয়েটি যখন এসব বলছিল তখন রোশন সিদ্দিকী সারাকে কল করে। সারা তখন ওর বন্ধুদের সাথে যশোর গদখালি। মেয়েটি ওসব কথা সারার ওর বন্ধুরা সবাই ফোনের ওপাশ থেকে শুনে সারা দাঁড়ানো থেকে ধপ করে মাটিতে বসে পড়ে। চোখ দুটো ভরে ওঠে পানিতে। লোকজনের ভেতর হাউমাউ করে কেঁদে ওঠে। মৃন্ময়ের দ্বীপেরও চোখ ভিজে আসে। তরি হাসছে। এই দিনটা সে কত করে চেয়েছিল, ফাইনালি তার চাওয়া পূর্ণ হতে চলেছে। তন্ময় ছলছল চোখে তনয়কে কোলে নিয়ে চুমুতে গাল ভরিয়ে দিয়ে বলল, তোমার আম্মু কি আমাকে আরেকটা শেষ সুযোগ দিবে পাপ্পা? তনয় কিছুই বুঝলো না। সে শুধু হাসতে 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 তন্ময়ের গালে চুমু বসিয়ে দিল। আমরা আপনার সাথে শোয়ার বাসায় যেতে চাই। আজ আমাদের ম্যারেজ ডে স্যার, আমরা সবাই মিলে যেতে চাই। ছোঁয়া মঞ্জিলের বিশাল আলিশান বাড়িতে কলিং বেল ক্রমাগত বেজেই চলেছে। ছোঁয়ার পরনে লাল একটা বেনারসি। প্রতি বছর এদিনে সে একাই তার ম্যারেজ ডে পালন করে, আজও তাই। বাড়িতে জমকালো সাজসজ্জা, বিশাল সাইজের কেক অর্ডার, সাথে এতিমদের খাওয়ানো। কলিং বেলের শব্দে ছোঁয়ার শাড়ির আঁচল টানতে টানতে গিয়ে দরজা খুলল। নিশ্চয়ই দরজার ওপাশে তার আদরে তনয় দাঁড়িয়ে আছে। দরজা খুলতে চমকে উঠল হৃৎপিণ্ড। দরজার ওপাশে দাঁড়িয়ে রয়েছে তন্ময়, আর তন্ময়ের কোলে তনয়। তন্ময়ের গলা জড়িয়ে ধরে আছে। ছোঁয়া সেকেন্ডের মাঝে দেখলো তন্ময়ের পেছনে সারা, রোশান সিদ্দিকী, দীপ, পিহু, মৃন্ময় আর তরি দাঁড়িয়ে আছে। ওরা সবাই যন্ত্রণা কাতর চোখে দাঁড়িয়ে দেখছে ছোঁয়াকে। ছোঁয়ারও চোখে পানি ছলছল করছে। চমকে উঠল তার হৃৎপিণ্ড। থরথর করে কাঁপছে সমস্ত শরীর। ঘন ঘন চোখের পাপড়ি ফেলল সে। তার সামনেই কাকে দেখছে, কাদের দেখছে? এটা কি সত্যি? তার সামনে তো তন্ময়ই দাঁড়িয়ে আছে, পেছনে সারাও দাঁড়িয়ে আছে। ছোঁয়ার বিশ্বাসই হতে চাচ্ছে না। সে আরো দুপা এগিয়ে গেল। আজ এত বছর পর দেখা, হৃৎপিণ্ডে যেন ঝড় উঠেছে। ছোঁয়া আবার দুপা পিছিয়ে গেল। পেছাতে গিয়ে দরজায় ধাক্কা লাগলো তার। তন্ময়ের সাথে সাথে তনয়কে নামিয়ে দিয়ে ছোঁয়ার হাত ধরল। মুহূর্তের মাঝে কেঁপে উঠল দুজনার শরীর। সেই চেনা সুর, চেনা স্পর্শ মুহূর্তের মাঝে অতীতে ডুব দিল দুজনে। এই তো সেদিন কলেজ ক্যাম্পাসে তাদের আড্ডার কত স্মৃতি ভেসে উঠল। চেনা সুরের ছন্দ বেজে উঠল দুটি প্রাণে। কি বলবে দুজন দুজনকে, কি বা বলার আছে? বলার তো অনেক কিছুই বাকি আছে। অনেক ব্যথা, অনেক অভিমান, অনেক যন্ত্রণা। যন্ত্রণার তীব্রতা দিনে দিনে বেড়ে একটা পাহাড় তৈরি হয়েছে। টলমল করে চোখের পানি পড়ছে দুজনার। সারা, মৃন্ময়, দীপ ছোঁয়ার ঘরে প্রবেশ করলো। সারার চোখ গেল ওয়ালে টাঙানো ছবির দিকে। ওয়ালের একপাশে সারা আর ছোঁয়ার ম্যাচিং ড্রেস পরা অসংখ্য ছবি, সাথে তন্ময়, মৃন্ময়, দীপের সাথে আড্ডা দেওয়ার অসংখ্য ছবি। আরেকটা দেয়ালে শুধু তন্ময়ের ছবি, সাথে ওদের ছেলে তনয়ের ছবি। সারা, মৃন্ময়, দীপ ওয়ালের দিকে তাকিয়ে অঝরে কাচ্ছে। মেয়েটা সত্যি একাকী জীবনযাপন করেছে, ভয়ানক কষ্ট পেয়েছে। এখন নিজেদের ভীষণ অপরাধী লাগছে। এই অপরাধ বোধে ওরা পারছে না ছোঁয়ার সামনে মুখ দেখাতে। অথচ কথা ছিল ছোঁয়ার সামনে কোনোদিনও আসবে না ওরা। এ কথা কি চাইলেও আর রাখতে পারলো ওরা? যে ছোঁয়ার মুখে থুতু ফেলতে চেয়েছিল, সেই মুখের দিকে লজ্জায় তাকাতে পারছে না। ছোঁয়ার মুখে আজ কোনো কথা নেই। আনন্দ নাকি চাপা অভিমানেও শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ওদের সবাইকে। তন্ময় আর ছোঁয়া দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আকস্মিক দুজনে উচ্চারণ করে উঠল। ব্যাপারটা কেমন কাকতালীয় হয়ে গেল। ছোঁয়া বলল, ওটা দূরত্ব কি আমরা ডিজার্ভ করতাম? সব দোষ আমার। তোমার একটুও দোষ নেই। আজ আমাদের এত দূরত্ব যেন আকাশ থেকে মাটি। তোমাকে বুঝিনি বলেই আজ এত দূরত্ব। দোষ তোমার ছিল না। আমি অনেক বড় লোকের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, সেই পাপেই আজ আমাদের এত দূরত্ব।
সারাটা জীবন জানতাম আমার থেকে বেশি তোকে কেউ ভালোবাসতে পারবে না, বা আমার থেকে পৃথিবীতে কোনো মেয়ে বেশি ভালোবাসতে জানে না। কিন্তু আমি ভুল ছোঁয়া, আমার ভালোবাসার কিছুই জানি না। তোর ভালোবাসার কাছে আমি তুচ্ছ একজন মানুষ। আমার সব অহংকার ভেঙে গিয়েছে। একজন বন্ধু হিসেবে, স্ত্রী হিসেবে, একজন সন্তানের মা হিসেবে তুই পারফেক্ট। আমার নিজেকে ভীষণ অযোগ্য লাগছে। যে তোর চোখের ভাষা বোঝেনি, মন বোঝেনি, সে কি সত্যিই তোকে ভালোবেসেছিল? হয়তো না। ভালোবাসলে তোকে আমি বুঝতাম ছোঁয়া, আমি তোকে বুঝিনি। ভালোবাসলে সব কিছু বোঝা যায় না তন্ময়। বয়সটা তোরও কম ছিল, আমারও কম ছিল। দুজনেই ভুল করেছি, আমি বেশি ভুল করেছি। চাইলে ইঙ্গিতে তোকে বুঝিয়ে দিতে পারতাম আমি ইচ্ছাকৃত কিছু করছি না। আমার হয়তো এই মেসেজটি তোকে তখন দেওয়া উচিত ছিল যে আমি নিরুপায়। তখন তোদের হারানোর ভয়ে আমাকে পাগল করে তুলেছিল। তোকে হারানোর ভয়ে, সারাকে হারানোর ভয়, মৃন্ময়, দীপকে হারানোর ভয়। আমার বাবা যদি তোদের মেরে ফেলতো, আমি কিভাবে বেঁচে থাকতাম? তার চেয়ে এটাই ভালো হয়েছে, আমার জীবনে এতটুকু কষ্টের বিনিময়ে তোরা বেঁচে আছিস, ভালো আছিস, এটাই আমার জন্য শান্তি। কেটে গেল অনেকক্ষণ। ছোঁয়া ফুপিয়ে কেঁদে উঠল। তন্ময়ের সাথে সাথে ছোঁয়াকে নিজের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ছোঁয়া আর তন্ময় দুজনেই কাছে। তন্ময় কাঁদতে কাঁদতে বলল, আমি আবারও এসেছি তোমার ভালোবাসার ভিক্ষা চাইতে। যদিও আমি তোমার ভালোবাসার যোগ্য নই, তবুও আর একবার জন্য কি সুযোগ দেওয়া যায়? ছোঁয়া চোখের পানি মুছে বলল, মৃত্যুর পরে জীবন পেলে আমি তোমার জন্য আমার মনে ঘরের দরজা খোলা রাখবো। তন্ময় কান্না মিশ্রিত কণ্ঠে বলল, পিহু এই বেঈমানকে কি কখনো মন থেকে ক্ষমা করতে পারবে? আমি ক্ষমা চাইবও না। শুধু তোমাকে দেখার জন্য আমাকে তোমার কাছে থাকতে দাও। তুমি কেন এভাবে বলছো? সে সময় যে কারণেই হোক, দোষ আমারই ছিল। থাক না অতীতের কথা। তোমার তন্ময়কে তোমার মতো মানুষ করার চেষ্টা করছি। তুমি এত বড় একটা উপহার আমার জন্য রেখেছো জানতাম না। এতদিন ভাবতাম এই পৃথিবীতে আমার কেউই নেই, আমার চেয়ে অভাগা কেউই নেই, কেউ ভালোবাসে না আমাকে। আজ মনে হচ্ছে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। একটা শুকনো কাশি দিয়ে বলল, রোশন স্যার দেখছেন কিন্তু, পরে আবার জড়িয়ে ধরো তোমরা। ওরা দুজন দুজনকে ছেড়ে দিল। চোখের পলকে যেন মান অভিমান হারিয়ে গেল। টলমল চোখে সারা এসে ছোঁয়ার সামনে দাঁড়ালো। ছোঁয়া কোনো কথা না বলে সারাকে জড়িয়ে ধরে বলল, আজ কি কাঁদার দিন? আজ আনন্দের দিন। আমি আর কাঁদতে চাই না। প্লিজ তুইও আর কাঁদবি না। তখন থেকে দেখছি ও পাশে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছিস। আই হেট ইউ তোকে। আগে তোর কোনো অন্যায় ছিল না, কিন্তু ইচ্ছাকৃত আমাদের সাথে যোগাযোগ করিসনি, এটা মহা অন্যায়। আমাকে এত কষ্ট দেওয়ার জন্য তোকে মাফ করব না আমি। আমাদের সবটা বলতে পারতি, তাহলে আজ এত দূরত্ব হতো না। বললেই কি আর আমার বিশ্বাস করতাম? আমাদের জীবনে তো অবিশ্বাসের তালিকায় শীর্ষে ছিল। তাও বলা উচিত ছিল, কেন বলেনি ও? আপু, আমি রোজ আল্লাহর কাছে বলতাম কোনোদিন যেন আপনারা মিলে যান। তোরই ভাবি মনে হয় সবচেয়ে বেশি মিস করেছে। মান অভিমান আজ এখানেই শেষ। সারা সুস্থ না হলে সবাইকে সেই কুয়াকাটা আবারও নিয়ে যেতাম। মৃন্ময়, দীপ আর তন্ময় একসাথে জিজ্ঞাসা করলো। কি হয়েছে স্যার? ছোঁয়া মুচকি হেসে বলল, খালামণি হব। সারা লজ্জা রাঙা মুখে উত্তর দিল, মেয়ে হোক বৌমা বানাবো। মেয়ে হোক বৌমা বানাবো। ছেলে হোক আমার মতো ভাদাইমা বানাবো। আস্তে আস্তে সেই পুরনো আড্ডা আবার জমে উঠলো। ওদের খেয়ালই নেই ওদের এত গ্যাপ গিয়েছে, এত দূরত্ব ছিল। ছোঁয়ার ড্রয়িং রুমে বসে সেই কলেজ ক্যাম্পাসের আড্ডা শুরু হলো। আড্ডা দিতে দিতে ওরা রোশন সিদ্দিকীকে বলল, স্যার আমাদের এক করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তন্ময় এক ধ্যানে তাকিয়ে আছে রোশন সিদ্দিকের দিকে। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছে না। রোশন সিদ্দিকী ইশারা দিয়ে বলল, ইটস ওকে। সেদিন রাতে গাছে অনেক শিউলি ফুল ফুটেছে, কি মিষ্টি সুবাস। সারার পরনে একটা নাইটি। ব্যালকনির লাইট অফ করে দিয়ে সারা ফুলে সুবাস নিচ্ছে। আকস্মিক রোশন সিদ্দিকী এসে সারার কোমর জড়িয়ে ধরল। সারার ঘাড়ে ঠোঁট ডুবিয়ে বলল, আমার চেয়েও কি এই শিউলি অনেক বেশি সুবাস ছড়াচ্ছে মিসেস সিদ্দিকী? সারা রোশন সিদ্দিকীর গালে একটা চুমু দিয়ে বলল, আপনার জীবনের সেই সুভাষ শ্যাম সুন্দর পুরুষ, যার সুঘ্রাণে আমি মাতোয়ারা হয়ে যাই।
রোশান সিদ্দিকী সারাকে কোলে তুলে নিয়ে বলল। সেই সবুজের মাত্রা আরও একটু বাড়িয়ে দিতে চাই। সারা দুষ্টুমি করে বলল। পেটে বেবি কিন্তু। রোশান সিদ্দিকী সারাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়লেন। সারাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন। এই বুকটা খালি খেলে লাগে তুমি ছাড়া, ইচ্ছে করে তোমাকে লুকিয়ে রাখি। রাখুন না। অনেক বছর তুমি ক্লান্ত, ভিন্ন কারণে মন খারাপ তোমার, ইচ্ছে হচ্ছে কোনো এক নির্জন প্রহরে দুজনে হারিয়ে যাই। সারা রোশান সিদ্দিকীর বুকে মাথা রেখে বলল। আমার একটা নির্জন প্রহর চাই, শ্যাম সুন্দর পুরুষ, যেখানে কোলাহল নেই, ঝামেলা নেই, দূরে একটি বাড়ি, যেখানে পুকুরের পদ্মা ফোটে। সেই স্বপ্নের দেশে কবে যাব? রোশান সিদ্দিকী সারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। বেবিটা হোক, আমরা আমাদের এই কোলাহল ছেড়ে নির্জনে যাব। সেই জন্য তো এত কষ্ট করে সবাইকে মিলিয়ে দিলাম, তুমি যেন নির্জন প্রহরে শান্তিতে প্রশান্তিতে নিতে পারো। বুড়ো হলেও ভালোবাসবেন? নিঃশ্বাস বইলে ভালোবাসবো, আদর করব, যত্নে আগলায় রাখবো। গল্প করতে করতে দুজন শান্তিতে ঘুমিয়ে গেল। আজ 5 বছর পর সারা শান্তিতে ঘুম দিল। এই শান্তির জন্য রোশান সিদ্দিকী রাত দিন এক এক করে ওর বন্ধুদের মিলিয়ে দিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।